actually. Okay, so we started with defining law in the very first chapter, and the very simple definition of law is it means rules made by authority for the proper regulation of a community or society or for correct conduct in life. So this is actually the aim of the law, that it wants to bring the correct conduct in life. It wants to set people in a set policies or set behavior, structured behavior, decent behavior. Okay, মানুষ যেন misguided, misleaded না হয়। এই এরপরে আমরা বিজনেস ল কে ডিফাইন করেছিলাম। So business law may be defined as that branch of law which comprises laws concerning trade, industry, and commerce. So it is an ever-growing branch of law with the changing circumstances and trade and commerce. Changing circumstances of trade and commerce. So যেটা actually এখানে আমরা দেখছি ঘটছে, what actually happens here, যে business environment change হচ্ছে, business environment is changing. So in the changing circumstances, to cope with the change, to adapt with the change, we need to restructure or reformulate the laws. Suppose আমরা recently cyber law introduce করেছি, cyber law to guide some business behaviors, যেটা আছে এখানে সিকিউরিটি থ্রেট যেগুলো আছে সেই বিষয়গুলোকে করার জন্য, মিনিমাইজ করার জন্য, সিকিউরিটি থ্রেট গুলোকে মিনিমাইজ করার জন্য। সো সাইবার ল, তারপরে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, তারপরে প্রোডাক্ট লায়াবিলিটি ল, এই ধরনের বেশ কিছু ল, অ্যান্টি ট্রাস্ট ল, এগুলো তৈরি হয়েছে, আমেরিকাতে তৈরি হয়েছে, আমাদের দেশেও আছে কিছু। তো এটা আমরা দেখছি যে বিজনেস এনভায়রনমেন্ট কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, এবং এই চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করতে হলে আমাদেরকে কি করতে হয়, নতুন নতুন ল তৈরি করতে হয়। রিসেন্টলি আমরা আমাদের ইয়েতে দেখেছি এইচএসসি রেজাল্ট দেওয়ার জন্য গভর্নমেন্টের কাছে কোনো পলিসি ছিল না, যদি পরীক্ষা ছাড়া রেজাল্ট দিতে হয় তাহলে এই ব্যাপারে গভর্নমেন্টের কাছে কোনো পলিসি ছিল না। এই জন্য গভর্নমেন্ট কি করেছে, আইনি জটিলতা থেকে বাঁচার জন্য তারা সংসদ ভবনে বিল আকারে নিয়ে এসছে, যেটা মোস্ট প্রবাবলি তোমার কি বলে যে এডুকেশন বোর্ডের একটা ল আছে, সেই লটা মোস্ট প্রবাবলি 1962 এর ল, ওটাকে 2021 সালে অ্যামেন্ডমেন্ট করেছে তারা। তো অ্যামেন্ডমেন্ট করে বিল নিয়ে এসছে পার্লামেন্টে, এরপরে কণ্ঠ ভোটে সেটা পাস হয়েছে। হ্যাঁ, এরপরে এটা প্রেসিডেন্ট সাহেব সাইন করে দিয়েছেন। সাইন করে দেওয়ার পরে ওটা হয়ে গেছে স্ট্যাটিউট, ওটা একটা অ্যাক্ট হয়ে গেছে এখন, হ্যাঁ, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো সেই আলোকে কিন্তু রেজাল্ট পাবলিশ করেছে গভর্নমেন্ট। হ্যাঁ, এই যে গত শনিবারে যেটা রেজাল্টটা পাবলিশ করলো ইন্টারমিডিয়েটের, এটা আইন করে করতে হয়েছে। কেন? কারণ আগের যে আইন আছে সেই আইনে পরীক্ষা ছাড়া রেজাল্ট দেওয়ার বিধান নাই, যে কেউ এটা চ্যালেঞ্জ করতে পারে। তো আমরা এটা যে সোর্সেস অফ মার্কেন্টাইল ল যেগুলো ছিল আমাদের এখানে, ইংলিশ মার্কেন্টাইল ল, ইন্ডিয়ান মার্কেন্টাইল ল, স্ট্যাটিউটস, জুডিশিয়াল ডিসিশনস আর কেস ল, কাস্টমস এন্ড ইউজেস, এগুলো ছিল। এগুলো আমরা এক্সপ্লেইন করেছি না? জি স্যার। এগুলো এক্সপ্লেইন করেছি, অলরেডি করেছি। এরপরে আমরা যেটা বলছিলাম, নেচার এন্ড কাইন্ডস অফ কন্ট্রাক্ট। তো সেখানে আছে, the law of contract is the foundation upon which the superstructure of modern business is built. It is common knowledge that in business transactions quite often promises are made at one time and the performance follows later. তাহলে যতগুলো বিজনেস পারফরম্যান্স হচ্ছে প্রত্যেকটার আগে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে একটা প্রমিস। হ্যাঁ, যে ইয়েস আই উইল ডু অথবা আই ওয়ান্ট টু ডু, আরেকজন বলছে ওকে লেটস ডু। হ্যাঁ, তাহলে সেভাবে করে একটা প্রমিস হচ্ছে। তো বিজনেস ট্রানজাকশনের ব্যাপারে এরকম প্রমিস যতগুলো হচ্ছে সবগুলাই কন্ট্রাক্টে। এভরি প্রমিসেস টার্ন ইট ইনটু কন্ট্রাক্ট, বিজনেস প্রমিস যদি হয়। তাহলে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এই যে এখানে আমরা দেখাচ্ছি এটা, তোমরা চাইলে এটা ওয়েবসাইট থেকে ডাউনলোডও করে নিতে পারো, কিন্তু মেইন অ্যাক্ট ডাউনলোড করে তোমরা এখান থেকে কোনো বেনিফিটেড হতে পারবে না। আমরা ওখানে কি কি আছে সেই বিষয়গুলো এখানে বলবো,
এখান থেকে পড়লেই হবে। সো ওখানে আছে যেমন সেকশন 2H যেটা বলছে কন্ট্রাক্ট অ্যাক্ট কে ডিফাইন করেছে ওখানে an agreement enforceable by law is a contract. An agreement enforceable by law is a contract. তো সেভাবে বলছে যে contract therefore is an agreement the object of which is to create legal obligation, that is a duty enforceable by law. তাহলে হ্যাঁ সুমি, তুমি কি কিছু বলবা? তুমি হ্যান্ড রেজ করেছো কেন? হ্যালো স্যার, না আমি প্রেজেন্ট হয়েছি সেটা বলার জন্য একটু লেট হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছি, সমস্যা নেই। হ্যাঁ, তোমরা খুব প্রয়োজন না হলে আনমিউট হবে না, এবং কিছু প্রয়োজন হলে হ্যান্ড রেজ করবা, আমি তোমাদের জিজ্ঞেস করব। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি যে an agreement enforceable by law is a contract. A contract therefore is an agreement the object of which is to create legal obligation, that is a duty enforceable by law. তাহলে এখান থেকে আমরা দুইটা এলিমেন্ট পাই, একটা হচ্ছে an agreement আর একটা হচ্ছে enforceable by law. Enforceable by law কে বলা হচ্ছে legal obligation. তাহলে একটা হচ্ছে agreement, yes, I mean one is agreement, another one is legal obligation. Now we will check what is agreement and what is legal obligation. Okay, so two elements, one is agreement, another one is legal obligation. So if these two combines, then we get contract. So in absence of anyone, there will not be contract, or particularly in absence of legal obligation, there will be no contract. It will simply remain agreement. So what we get from here, agreement, how agreement is made, or how agreement is built. Agreement consists of two things. One is promise or set of promises in association with consideration. Okay, so every promise and every set of promises forming the consideration for each other, we call it agreement. It is agreement definition. Every promise and every set of promises forming the consideration for each other, forming the consideration for each other is called agreement. আর যখন এগ্রিমেন্টের সাথে লিগ্যাল অব্লিগেশন অ্যাড হয় তখন সেটা হয়ে যায় কন্ট্রাক্ট। তাহলে হোয়াট ইজ লিগ্যাল অব্লিগেশন? এগ্রিমেন্টের সাথে লিগ্যাল অব্লিগেশন অ্যাড হলে সেটা কন্ট্রাক্ট হয়। হোয়াট ইজ লিগ্যাল অব্লিগেশন? লিগ্যাল অব্লিগেশন হচ্ছে ডিউটি এনফোর্সেবল বাই ল। ডিউটি এনফোর্সেবল বাই ল এমন কর্তব্য যে কর্তব্যের মধ্যে কি করা যায়? আইন প্রয়োগ করা যায়। কিছু কিছু কর্তব্য থাকে যে কর্তব্যের মধ্যে আইন প্রয়োগ করা যায় না, তাহলে সেটাকে আমরা লিগ্যাল অব্লিগেশন বলতে পারবো না। ঠিক আছে? হ্যাঁ, যদি লিগ্যাল অব্লিগেশন না বলতে পারি, যদি if legal obligation becomes 0, suppose 1 plus 1 equals to কি হয়? 2 হয়। 1 plus 1 equals to 2 হয়। 2 হয়। Yes, কিন্তু 1 plus 0 যদি হয়, if it is 1 plus 0, then what happens? What will be 1 হবে না, 1 যদি হয় কন্ট্রাক্ট। Exactly, কি হবে? 1 হবে। তাহলে 1 plus 0 equals to 1. It means যে এগ্রিমেন্টের সাথে যদি লিগ্যাল অব্লিগেশন অ্যাড না হয় তাহলে এটা এগ্রিমেন্টই থাকে। কি থাকে? এগ্রিমেন্টই থাকে। এগ্রিমেন্টে থাকে, এটা কন্ট্রাক্ট হয় না। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে হবে। তো তাহলে কি হচ্ছে যে আমরা যে প্রমিসগুলো করি সেই প্রমিসগুলোর মধ্য থেকে আবার কিছু কর্তব্য তৈরি হয় আমাদের, সেই সমস্ত কর্তব্যের সাথে কিন্তু আবার লিগ্যাল অব্লিগেশন অ্যাড হয় না। দ্যাট ইজ মানে অল ডিউটিজ আর নট এনফোর্সেবল বাই ল। ইফ সো হ্যাপেন্স, তাহলে কি হয় যে দেয়ার ইজ নো লিগ্যাল অব্লিগেশন ইন ফ্যাক্ট, তাহলে ইট উইল সিম্পলি রিমেইন এগ্রিমেন্ট, ইট উইল নট বি কন্ট্রাক্ট। হ্যাঁ, তাহলে এখানে যেটা প্রমিস বলছি, আবার আমরা প্রমিস এটাকে যদি আরেকটু ব্রেকডাউন করি যে হাউ প্রমিসেস আর মেড, কিভাবে প্রমিস তৈরি হয়। প্রমিসেস আর মেড বাই অফার এন্ড অ্যাকসেপ্টেন্স। অফার এন্ড অ্যাকসেপ্টেন্স। অফার কি? অফার হচ্ছে আমার কারো একজনের কিছু একটা উইলিংনেস। হ্যাঁ, কেউ একজন যদি তার উইলিংনেসটা এক্সপ্রেস করে, কেন? টু ডু এনিথিং অর টু অ্যাবস্টেইন ফ্রম ডুইং এনিথিং,
কিছু করতে চায় সে অথবা কিছু করা থেকে বিরত থাকতে চায়। ওকে, if anyone express his willingness or her willingness to do anything or to abstain from doing anything with a view to obtaining the assent of that other to such act or abstinence, he is said to make a proposal. ঠিক আছে, তো এখানে যেটা বলছে যে যদি কেউ তার কোনো একটা ইচ্ছার কথা কারো কাছে প্রকাশ করে যে সে কিছু করতে চায় অথবা কিছু করতে চায় না, এবং এটা এই জন্যই প্রকাশ করে যে যার কাছে প্রকাশ করলো সে যেন বলে যে হ্যাঁ ঠিক আছে চলো আমরা এটা করি অথবা আমরা এটা না করি। ঠিক আছে, সেই জন্য তার ওই করা অথবা না করার উপরে একটা মতামত ব্যক্ত করে, সেই জন্য যদি কেউ তার ইচ্ছার কথা কারো কাছে প্রকাশ করে ওইটাকে আমরা বলছি অফার। আর যখন ওই অফারের একটা পজিটিভ রেসপন্স পাওয়া যায়, হ্যাঁ, সেটাকে আমরা বলছি এই acceptance। তাহলে acceptance is actually the manifestation of the offer। হ্যাঁ, endorsement, কেউ যদি yes বলে দেয় yes let's do অথবা yes let's not do, চলো আমরা এটা করি অথবা চলো আমরা এটা না করি, তাহলে কোনো কিছু করা অথবা করা থেকে বিরত থাকার বিষয়ে একমত যদি কেউ হয়, প্রমিস করে এবং সেই প্রমিসের সাথে যদি কনসিডারেশন অ্যাড হয় তাহলে তখন সেটাকে বলা হবে এগ্রিমেন্ট। আর এই এগ্রিমেন্টের সাথে যখন লিগ্যাল অব্লিগেশন অ্যাড হবে তখন সেটা হবে কন্ট্রাক্ট। ওকে, তাহলে এই যে এখানে আমরা এত কিছু বললাম, এখানে যে কনসিডারেশনের কথাবার্তা বললাম, তাহলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি কনসিডারেশন? প্রমিস তো বুঝলাম, প্রমিস হচ্ছে অফার এবং অ্যাকসেপ্টেন্স দিয়ে হয়। ঠিক আছে, অফার কি? অফার হচ্ছে কেউ কিছু করতে চায় অথবা করতে চায় না এটা যখন বলে, তখন আরেকজন যদি এটার উপরে তার একটা অপিনিয়ন দেয়, পজিটিভ অপিনিয়ন, তখন আমরা সেটাকে বলি অ্যাকসেপ্টেন্স। আচ্ছা, তাহলে কনসিডারেশন কি? কনসিডারেশন হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইস। কনসিডারেশনকে বলা হচ্ছে অনেক সময় যে অ্যাকচুয়ালি ইটস এ প্রাইস অথবা অর প্রাইস অর স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস, ওকে, স্যাক্রিফাইস। সাপোজ আমি তোমাকে বললাম যে তোমার সাথে প্রমিস করলাম যে আই ওয়ান্ট টু সেল মাই মোটর কার টু ইউ এট টাকা 300,000। আমি তোমার কাছে আমার মোটর কারটা 3 লাখ টাকায় বিক্রি করতে চাই। I want to sell my motor car to you at টাকা 300,000। তাহলে আমার একটা এক্সপ্রেশন অফ উইলিংনেস আমি বললাম, সো দিস ইজ অ্যান অফার। তুমি বললা যে ওকে ওকে আই অ্যাডমিট আই উইল বাই, আই অ্যাকসেপ্ট আই উইল বাই ইয়োর মোটর কার এট টাকা 300,000। তাহলে তুমি অ্যাকসেপ্টেন্স করে নিলা, তাহলে দেয়ার ইজ এ প্রমিস, দেয়ার ইজ এ প্রমিস। হ্যাঁ, এই প্রমিসের সাথে কনসিডারেশন কি? কনসিডারেশন হচ্ছে আমার পক্ষ থেকে আমার যেটা কার তোমাকে আমি দিচ্ছি সেটা হচ্ছে আমার পার্ট থেকে তোমার কাছে কনসিডারেশন, আর তুমি যে 300,000 টাকা আমাকে দিচ্ছ সেটা হচ্ছে তোমার পার্ট থেকে কনসিডারেশন। তাহলে একজনের প্রাইস আরেকজনের স্যাক্রিফাইস, হোয়াট এভার আই এম স্যাক্রিফাইসিং। এই সো স্যাক্রিফাইস এটা কোনো টেনজিবল অবজেক্ট হতে পারে, স্যাক্রিফাইস এটা ইনটেনজিবল অবজেক্ট হতে পারে। ওকে, সো ইনটেনজিবল অবজেক্ট কি? সাপোজ আমি তোমাকে বললাম যে আমি তোমাকে বিজনেস ল পড়াবো, তুমি আমাকে মাসে 3,000 টাকা দিবা, তাহলে কি হচ্ছে তোমার পার্ট থেকে 3,000 টাকা যেটা ওটা হচ্ছে প্রাইস, আর আমি যে তোমাকে বিজনেস ল পড়াচ্ছি এটা হচ্ছে আমার স্যাক্রিফাইস। সো বোথ আর কনসিডারেশন, উভয়টাই কনসিডারেশন। ওকে, তাহলে প্রমিসের সাথে যখন কনসিডারেশন অ্যাড হয় তখন এটা একটা এগ্রিমেন্ট হয়ে যায়, এগ্রিমেন্ট। আর এই যে কার বিক্রি করার যে কথা, পড়ানোর যে কথা, এই কথাগুলো সবই হচ্ছে এমন কর্তব্য যে কর্তব্যের মধ্যে আইন প্রয়োগ করা যায়, সুতরাং এটা এখানে লিগ্যাল অব্লিগেশন অ্যাড হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তাহলে আলটিমেটলি ইট বিকামস এ কন্ট্রাক্ট। এই যে তোমার সাথে আমার যে প্রমিস কার বিক্রি করার, তোমার সাথে আমার যে প্রমিস তোমাকে বিজনেস ল পড়ানোর, সো বোথ উইল বি কন্ট্রাক্টস। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. Yeah. Yes sir. Okay, so there is a statement, যেটা বলছে যে all contracts are agreements but all agreements are not contracts। দেখেছো এটা স্টেটমেন্টে? all contracts are agreements but all agreements are not contracts। কেউ একজন একটু আমাকে আইডিয়া দিতে পারবে যে এটা আসলে কি মিন করছে? হ্যাঁ, কেউ একজন একটু আইডিয়া দাও তো যেটা এটা কি মিন করছে? স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সামিরা বলো। জি স্যার,
Sir, all contract are agreement, but all agreement are not contract. এটা means করছে যদি agreement আর contract মিলে sorry sir, and agreement is sir এটার question এর আনসারটা আমি লিখছি, আমি কি ওটা বলবো? হুম Sir, an agreement starts from an offer and ends on consideration. An agreement enforceable by law is a contract. If we analyze the definition of contract mentioned above, we get two fundamental characteristics or features. First one is agreement between two parties, and the second one is that this agreement must be enforced by law. Here, agreement is the first step of contract, but after making agreement, it may be enforceable or may not enforceable by law. If this agreement is enforced by law, it will be a contract, but if the agreement is not enforced by law, it will be considered as contract, but it will not be considered as contract but merely an agreement. Thank you, sir. অলরাইট, তো কোত্থেকে তুমি তেলাওয়াত করলা বলো তো? স্যার এটা আমি খুঁজে লিখছি একসাথে। মাশাআল্লাহ, খুব ভালো কাজ করেছো। আচ্ছা, আরেকজন একটু বলো তো তুমি এখান থেকে কি বুঝতে পেরেছো যেটা বললো এখন বা আমি যেটা বলার চেষ্টা করলাম? বলো তো, কে বলবা? মাওয়া, জান্নাতুল মাওয়া বলবা নাকি কে বলবা? স্যার আমি বলবো। হ্যাঁ তামান্না বলো, ইউ আর ওয়েলকাম। স্যার প্রথমত যদি এগ্রিমেন্ট হয় শুধুমাত্র প্রমিসেস দ্বারা, আর যদি এগ্রিমেন্টের সাথে লিগ্যাল অব্লিগেশন যোগ করা হয় তখন সেটা কন্ট্রাক্ট হয়। লিগ্যাল অব্লিগেশন যোগ করার পরে এটা কন্ট্রাক্ট হয়। যদি এগ্রিমেন্টটা অফার এন্ড অ্যাকসেপ্টেন্স দুটোটাই আছে, কিন্তু যদি ওখানে লিগ্যাল অব্লিগেশনটা অ্যাড করা না হয় ওটা কখনোই কন্ট্রাক্ট হবে না। আর এগ্রিমেন্ট হইতে হলে এটা মাস্ট বি an agreement to become a contract must be given rise to a legal obligation, which means a duty enforceable by law. Enforceable by law, okay. আর যদি ওই এগ্রিমেন্টে যদি ক্যাপাবল না ইনক্যাপাবল হয় যে ডিউটি বাই আনফোর্সেবল ল, তাহলে ওটা কখনোই কন্ট্রাক্ট হবে না। তারপর স্যার স্যার এইটুকুই। অলরাইট, ঠিক আছে। আর কেউ আরেকটু সহজ করে বলতে পারবে, একদম সহজ করে মাটির ভাষায়? Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম, বলো। For explaining this, at first we have to know the definitions of agreement and contract. So an agreement is a mutual understanding of rights and responsibilities, while a contract is an agreement that creates legally binding obligations. So the mere difference between the two is legality. An agreement does not have a legal binding, but if it does, then it's a contract. Yes. And it's always legally binded. So we can say that all contracts are agreements as they include a mutual understanding, while all agreements are not contracts as they may or may not be legally binded. For example, I can say sky is blue and all you can agree with me, but that isn't a contract. অলরাইট, তাহলে ঠিক আছে, তুমি বলেছো, খুব সুন্দর বলেছো। আর কেউ কিছু বলবা, কিছু কন্ট্রিবিউট করবা? আচ্ছা, আমি বলি, দেখো এখানে যেটা বলছে যে agreements of moral, religious or social nature. For example, a promise to lunch together at a friend's house are not contracts because they are not likely to create legal obligation. ওরা এতক্ষণ যেটা বলেছে সেটা হচ্ছে ওই এগ্রিমেন্ট যেটা লিগ্যাল অব্লিগেশন ক্রিয়েট করতে পারে, ওই এগ্রিমেন্ট যেটা লিগ্যাল অব্লিগেশন ক্রিয়েট করতে পারে সেটাই বেসিক্যালি কন্ট্রাক্ট হয়। আর ওই এগ্রিমেন্ট যেটা লিগ্যাল অব্লিগেশন তৈরি করতে ব্যর্থ হয় সেটা এগ্রিমেন্টই থেকে যায়, সেটা কন্ট্রাক্ট হয় না। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। তো সেই দিক থেকে যখন কন্ট্রাক্ট হয়ে যাবে তখন অবশ্যই কিন্তু সেটা এগ্রিমেন্ট, কারণ এগ্রিমেন্ট প্লাস লিগ্যাল অব্লিগেশন এটা হচ্ছে কন্ট্রাক্ট।
তো এই সেন্স থেকে আমরা যদি দেখি যে এই ইকুয়েশন থেকে আমরা এটা পাই যে all contracts are agreements but not all agreements are contracts. কেন? যদি লিগ্যাল অব্লিগেশনটা না থাকে তাহলে সেটা কন্ট্রাক্ট হবে না, সেটা এগ্রিমেন্টই থেকে যাবে। তাহলে all agreements are not contracts. যখন সে লিগ্যাল অব্লিগেশন অ্যাড করতে ব্যর্থ হবে তখন সে এগ্রিমেন্টে থেকে যাবে, আর লিগ্যাল অব্লিগেশন যখন অ্যাড করতে পারবে তখন কিন্তু সে কন্ট্রাক্ট হবে, আর কন্ট্রাক্ট হলে অবশ্যই সেটা কিন্তু এগ্রিমেন্টও হবে, কারণ কন্ট্রাক্ট মানেই হচ্ছে এগ্রিমেন্ট প্লাস লিগ্যাল অব্লিগেশন। সো অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্টস বাট নট অল এগ্রিমেন্টস আর কন্ট্রাক্টস। যখন লিগ্যাল অব্লিগেশন সে অ্যাড করতে ব্যর্থ হবে। আচ্ছা, এবার তাহলে আমরা এক্সাম্পল দেখি যে কখন এরকম ঘটতে পারে। সাপোজ এখানে এক্সাম্পল দিয়েছে একটা, দেখো যে a promise to lunch together at a friend's house are not contracts. হ্যাঁ, সাপোজ এখানে তোমাদের স্টুডেন্টদের মধ্যে যেমন মারিয়া আছো? জি স্যার। হ্যাঁ, মারিয়ার বাসা কোথায়? স্যার পাহাড়তলির ওইদিকে। পাহাড়তলির ওইদিকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর জায়গা। মারিয়া বলল যে স্যার আমাদের এখানে পাহাড়তলি অনেক সুন্দর জায়গা, আপনি আজকে দুপুরে আমাদের বাসায় এসে লাঞ্চ করবেন, আপনার দাওয়াত নাকি মারিয়া? জি স্যার অবশ্যই। হ্যাঁ, তাহলে মারিয়া আমাকে দাওয়াত দিল আজকে দুপুরে, তার বাসায় আমার দাওয়াত। তো আমি বললাম যে ঠিক আছে, ওকে মারিয়া, আমি তোমার বাসায় আজকে দুপুরে যাব, খেতে যাব। তাহলে এখন কি হলো, এখানে কি মারিয়া এবং আমার মধ্যে একটা মানে এগ্রিমেন্ট হয়েছে কিনা? এগ্রিমেন্ট হয়েছে? জি স্যার, একটা অফার আর অ্যাকসেপ্টেন্স একটা অফার হয়েছে, একটা অ্যাকসেপ্টেন্স হয়েছে। সে আমাকে ইনভাইট করেছে, আমি ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেছি। তাহলে এখানে একটা প্রমিস হয়েছে। এই প্রমিসের সাথে আবার কনসিডারেশনও আছে। সে আমাকে দাওয়াত খাওয়াবে, এটা তার কনসিডারেশন, আর আমি তার বাসায় যে যাব কষ্ট করে সেটা আমার পার থেকে কনসিডারেশন। আমি যে তার জন্য সময় দিব, ঠিক আছে, শ্রম দিব, এই টাকা পয়সা খরচ করব, তার বাসায় গিফট কিনে নিয়ে যাব, এগুলো আমার পার থেকে কনসিডারেশন। তাহলে এখানে এগ্রিমেন্ট হয়ে গেল, এটা এগ্রিমেন্ট। আচ্ছা, এবার দুপুর গড়িয়ে যায়, বিকেল, রাত, সন্ধ্যা সব পার হয়ে এরপরের দিন সকাল চলে আসলো, কিন্তু শরীফ স্যার গেল না দাওয়াত খাইতে। তাইলে কি হবে? তাইলে মারিয়া পরের দিন কোর্টে মামলা করতে যাবে শরীফ স্যারের বিরুদ্ধে? বলেন। না স্যার, যাবে না। যাবে না। থানায় যাবে পুলিশের কাছে কমপ্লেইন করতে? না স্যার। শরীফ স্যার আসবে বলে আসে নাই, আমি এত আয়োজন করলাম, এত টাকা পয়সা খরচ করলাম, হ্যাঁ, তো শরীফ স্যার তো আসলো না। কেমন মানুষ? একদম ঠিক মানুষ না। তো তাহলে কি হলো, সে এটা কোনো লিগ্যাল অ্যাকশনে যেতে পারছে না, যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ মারিয়ার বাসায় শরীফ স্যারের যাওয়ার বিষয়টা দ্যাট ওয়াজ নট এ, তো মারিয়া তাহলে কোনো লিগ্যাল অ্যাকশনে যাচ্ছে না, তাই তো? জি স্যার। হ্যাঁ, যাচ্ছে না। এটা কেন যাচ্ছে না বা যেতে পারছে না, তার কারণ স্যার হলো এটা কন্ট্রাক্ট না, এই জন্য। এটা কন্ট্রাক্ট না, হ্যাঁ, এটা সিম্পলি একটা এগ্রিমেন্ট। তাহলে এটা কেন এগ্রিমেন্ট? এটা এগ্রিমেন্ট এই জন্য যে এটা আসলে একটা সোশ্যাল মোরাল নেচারের এগ্রিমেন্ট। সোশ্যাল মোরাল নেচারের এগ্রিমেন্ট গুলা ইউজুয়ালি বাই নেচার এরা লিগ্যাল অব্লিগেশন তৈরি করে না, ঠিক আছে? সোশ্যাল মোরাল জি স্যার। এই যে এখানে বলছে মোরাল এগ্রিমেন্টস অফ মোরাল, রিলিজিয়াস অর সোশ্যাল নেচার, এগুলা কি করে না, ইউজুয়ালি দে ডু নট মানে they are not likely to create legal obligation, so they remain agreement, তারা কন্ট্রাক্ট হয় না। তো কন্ট্রাক্ট যদি না হয় তাহলে there is no duty enforceable by law। আমার তার বাসায় যাওয়াটা মানে আইনগতভাবে আমি বাধ্য ছিলাম না,
বুঝতে পেরেছো? জি স্যার। আইনগতভাবে আমি বাধ্য ছিলাম না যাওয়াটা, সো আমি যাইনি, তাতে কি হয়েছে? এই আবার এমনটাও হতে পারতো যে আমি গিয়েছি কিন্তু গিয়ে দেখি যে মারিয়াদের বাসা লক করা, তালা দিয়ে তারা ঘুরতে চলে গেছে পতেঙ্গা। বুঝতে পেরেছো? হ্যাঁ, দুপুরবেলা আমারে দাওয়াত দিয়ে তারা চলে গেছে আরেক জায়গায় দাওয়াত খেতে, অথবা পতেঙ্গা সি বিচে ঘুরতে চলে গেছে। আমি যাই দেখি বাসা তালা দেওয়া। তো এখন আমি কি এর পরের দিন তাহলে তাদের বিরুদ্ধে মামলা করতে যাব যে তারা আমাকে দুপুরবেলা দাওয়াত দিয়ে উধাও হয়ে গেছে? পারবো আমি তাদের বিরুদ্ধে কোনো লিগ্যাল অ্যাকশনে যেতে? না স্যার, পারবেন না। কারণ যে এগ্রিমেন্টটা, এই এগ্রিমেন্টটা হচ্ছে সোশ্যাল মোরাল রিলিজিয়াস নেচারের এগ্রিমেন্ট। এই নেচারের এগ্রিমেন্ট গুলা কখনোই লিগ্যাল অব্লিগেশন তৈরি করে না, এটা বাই ডিফল্ট করে না। হ্যাঁ, বাই ডিফল্ট করে না, যে কারণে এটা এগ্রিমেন্টই থেকে যায়। এটা যেহেতু লিগ্যাল অব্লিগেশন এড করতে পারে না, ওটা কন্ট্রাক্ট হয় না। এই তাহলে এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এখানে in business agreements the presumption is usually that the parties intend to create legal relations. বিজনেস এগ্রিমেন্ট যতগুলো আছে সবগুলাতে এটা একটা প্রিজাম্পশন থাকে যে এগুলা ইউজুয়ালি লিগ্যাল অব্লিগেশন তৈরি করবে, লিগ্যাল রিলেশন তৈরি করবে। they intend to create legal relations। তাহলে এটা খুব ন্যাচারাল যে এখানে এগ্রিমেন্টের সাথে কিন্তু এই লিগ্যাল অব্লিগেশন এড হয়ে যাচ্ছে। সো যত বিজনেস নেচারের এগ্রিমেন্ট আছে সবগুলো অটোমেটিক্যালি কিন্তু কন্ট্রাক্ট হয়ে যায়, অটোমেটিক্যালি এগুলো কন্ট্রাক্ট হয়ে যায়, দে টার্ন ইনটু এ কন্ট্রাক্ট। ওকে, সো যত বিজনেস নেচারের এগ্রিমেন্ট থাকবে, বিজনেস নেচারের এগ্রিমেন্ট অটোমেটিক্যালি কন্ট্রাক্ট হয়ে যাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, ওই যেটা একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম যে আই ওয়ান্ট টু সেল টু ইউ এ কার, হ্যাঁ, এট টাকা 300,000। আমি তোমার কাছে আমার কারটা বিক্রি করতে চাই, অথবা একটা কার বিক্রি করতে চাই 300,000 টাকায়, এবং তুমি এগ্রি করেছো, ইউ হ্যাভ এগ্রিড। তাহলে আলটিমেটলি কি হবে? আমি যদি তোমাকে এখন সেটা না দিই, তাহলে কি হবে? তাহলে তুমি আমার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যেতে পারবে। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, কেন যেতে পারবে? কারণ এটা বিজনেস নেচারের এগ্রিমেন্ট, এবং বিজনেস নেচারের এগ্রিমেন্ট গুলো বাই ডিফল্ট লিগ্যাল অব্লিগেশন তৈরি করে, এবং আলটিমেটলি কি হয়? এগুলো কন্ট্রাক্ট হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ, আলটিমেটলি এগুলো কন্ট্রাক্ট হয়। কি খাওয়াবেন? খাওয়ান নাই দেখে না, এটা সোলামরি নিয়ে আসেন। আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, কোনো দরকার লাগলে আমাকে জানাবেন। ঠিক আছে, যান। হ্যাঁ, টু পার্টিসিপেন্টস রেজড হ্যান্ড। বলো কি ব্যাপার বাবা? স্যার, এই কোশ্চেনটা যদি এক্সপ্লেন করতে বলে তাহলে কি আমরা দুইটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করব? এক্স্যাক্টলি, দুটো এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করবে। এখানে যে লিটারেচার আছে যেভাবে আছে এভাবে বলতে পারো। এই যে, আচ্ছা স্যার। এই যে এগ্রিমেন্ট অফ সোশ্যাল মোরাল রিলিজিয়াস নেচার, এটা কি করে না? তোমার বাই ডিফল্ট লিগ্যাল অব্লিগেশন তৈরি করে না, সো সিম্পলি দে রিমেইন এগ্রিমেন্ট। আর এখানে এসে বলবা বিজনেস নেচার, অল বিজনেস নেচারের এগ্রিমেন্ট যেটা, এটা হচ্ছে বাই ডিফল্ট অথবা বাই নেচার, তারা লিগ্যাল অব্লিগেশন তৈরি করে এন্ড দে বিকাম কন্ট্রাক্ট। সো all contracts are agreements but not all agreements are contracts। তাহলে which agreements are not contracts? যে এগ্রিমেন্ট গুলো হচ্ছে সোশ্যাল মোরাল এবং রিলিজিয়াস নেচারের, সেগুলা কন্ট্রাক্ট হয় না। কেন হয় না? কারণ তারা লিগ্যাল অব্লিগেশন তৈরি করতে পারে না। ক্লিয়ার? স্যার, একটা কোশ্চেন। হ্যাঁ, আরেকটা কোশ্চেন প্লিজ বলো। স্যার, যদি অনলাইনে কোনো জিনিস অর্ডার করা হয় বা এরপরে আমি আর নিলাম না, তাহলে কি ওরা লিগ্যাল অ্যাকশন নিতে পারবে আমার উপর? হ্যাঁ, অবশ্যই নিতে পারবে, কেন নয়? হ্যাঁ, নিতে পারবে। তো তুমি অর্ডার করেছো মানে কি? তুমি এটা কেনার জন্য রাজি হয়ে গেছো, ওটা তখন একটা কন্ট্রাক্ট হয়ে যায়। কন্ট্রাক্টটাকে বলে হলো তোমার এগ্রিমেন্ট টু সেল অনেক সময়। ঠিক আছে, এগ্রিমেন্ট টু সেল বিকজ দ্য পেমেন্ট ইজ ডিউ। হ্যাঁ, পেমেন্ট ইজ ডিউ। যদি তুমি পেমেন্ট করে ফেলতো তাহলে তো সেল হয়ে যেত, বুঝো নাই? আর সেল হয়ে গেলে তো ওই জিনিসের মালিক হয়ে যেত তুমি। এখন সে যেটা করতে পারবে সেটা হচ্ছে এগ্রিমেন্ট টু সেল। সে তোমার বিরুদ্ধে ওই প্রাইস পে করার জন্য, অথবা তার যদি কোনো খরচ হয়ে থাকে ড্যামেজ,
মনিটারি কম্পেনসেশনের জন্য সে মামলা করতে পারবে তোমার বিরুদ্ধে, লিগ্যাল স্টেপ নিতে পারবে, আর তার কাছে থাকা জিনিসটা সে বিক্রি করে দিতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা এইটার মোটামুটি একটা অ্যানসার পেয়ে গেলাম যে কি হবে। এখন আমরা দেখব যে এখানে কিছু এসেনশিয়াল এলিমেন্টস আছে যেগুলো হচ্ছে মানে which are necessary for a contract to be valid। একটা কন্ট্রাক্ট ভ্যালিড হবে যদি এই বিষয়গুলো থাকে। সেগুলো কি কি দেখো, প্রথম থেকে আছে হলো অফার এন্ড অ্যাকসেপ্টেন্স, না? প্রথমটা কি? অফার এন্ড অ্যাকসেপ্টেন্স। এরপরটা কি বলো? intention to create legal relation. লিগ্যাল রিলেশন, এক্স্যাক্টলি। এরপরে হচ্ছে লফুল কনসিডারেশন, থার্ড ওয়ান। হ্যাঁ, ফোর্থ ওয়ান কি বলো? Capacity of the parties. Capacity of the parties. এক্স্যাক্টলি। এরপরে consent, ফ্রি কনসেন্ট। হ্যাঁ, Pre-consent. ফ্রি কনসেন্ট। এরপরে Lawful lawful object. object, লফুল অবজেক্ট, গুড। তারপরে writing Writing registration, registration. অলরাইট। তারপরে Certainly. Certainly. Possibility of performance not not expressly expressly declared void, ডিক্লার্ড ভয়েড। হ্যাঁ, এই খুব স্মার্ট, সে সব একসাথে বলে দিয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ, বাহন। হ্যাঁ, কে বলেছ সব একসাথে? স্যার আমি বলছি নাজিয়া। হ্যাঁ, বিকজ জি, স্যার। she is seer, you know, because she is seer। ইয়েস স্যার হ্যাঁ, তো খুব ভালো। এখন আমরা দেখি যে একটা একটা করে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স যেগুলো ইন্টেনশন টু ক্রিয়েট, এগুলো সবগুলোকে একসাথে মনে রাখার জন্য তুমি এইভাবে মনে রাখতে পারো, OIL অয়েল, CFL WCPN, এটা মুখস্থ করে ফেলো, অয়েল CFL WCPN, তাহলে দেখবা সবগুলো পয়েন্ট মনে থাকতেছে। অফার এন্ড অ্যাকসেপ্টেন্স, ফার্স্ট ওয়ান। সো একটা কন্ট্রাক্ট হতে হলে যে বিষয়গুলো লাগবে তার মধ্যে একেবারেই বেসিক যেই এলিমেন্টস সেগুলো হচ্ছে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স। অফার কি সেটা ডেফিনেশন আমি তোমাদেরকে একটু আগেই দিয়েছি। যখন কেউ তার মনের কোনো একটা ইচ্ছার কথা কাউকে জানায়, ইচ্ছাটা কি? এই ইচ্ছাটা হচ্ছে সে কিছু করতে চায় অথবা কিছু করা থেকে বিরত থাকতে চায়। এই কথা যখন কাউকে জানায় সেটা এই জন্যই জানায় যে যাকে সে এটা বললো সেও তার এই ইচ্ছা অনিচ্ছার প্রতি তার সম্মতি দিক, এই উদ্দেশ্যেই সে এটা জানায়। with a view to obtaining the assent of that other to such act or abstinence, ওই কাজ করা অথবা করা থেকে বিরত থাকার উপরে যেন সেও তার সম্মতি জানায়, এই জন্যই তার কাছে এটা বলা হয়। যখন এরকম বলা হয় তখন এটাকে বলা হয় অফার। তাহলে আর অ্যাকসেপ্টেন্স কি? অ্যাকসেপ্টেন্স হচ্ছে ম্যানিফেস্টেশন অফ দ্য অফার, অফারকে জাস্টিফাই করে দেওয়া, অফারের কে পজিটিভলি কনসেন্ট দেওয়া। তাহলে এই যে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স, এই দুইটাই এখানে কন্ডিশন হচ্ছে লফুল হইতে হবে, লফুল অফার, লফুল অ্যাকসেপ্টেন্স হতে হবে, তাহলে এটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে। the contract will be valid. So thus resulting in an agreement. The adjective lawful implies that the offer and acceptance must satisfy the requirement of the Contract Act in relation thereto. তাহলে কন্ট্রাক্ট অ্যাক্টের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট, কন্ট্রাক্ট অ্যাক্টের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টকে ফুলফিল করতে পারে এমন অফার এবং এমন অ্যাকসেপ্টেন্সকে আমরা বলছি লফুল অফার এবং লফুল অ্যাকসেপ্টেন্স। ঠিক আছে, তার মানে হচ্ছে যেটা that does not go against the law, that does not go against the provision, যে প্রভিশন আছে প্রভিশনের বাইরে যেন এটা না যায়, যদি যায় তাহলে সেটা আর লফুল থাকলো না। তাহলে অবশ্যই অফার এবং অ্যাকসেপ্টেন্স হতে হবে লফুল, এবং অফার এবং অ্যাকসেপ্টেন্স থাকতে হবে লফুল অফার লফুল অ্যাকসেপ্টেন্স, তাহলে এটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে। এরপরে যেটা বলছে ইন্টেনশন টু ক্রিয়েট
লিগ্যাল রিলেশন, লিগ্যাল রিলেশন তৈরি করার ইচ্ছা থাকতে হবে। লিগ্যাল রিলেশন তৈরি করার ইচ্ছা থাকতে হবে। So there must be an intention among the parties that the agreement should be attached by legal consequences and create legal obligation. তাহলে অবশ্যই সেখানে একটা ইন্টেনশন থাকতে হবে যে দুইটা পার্টি, সাপোজ এই যে আমার সাথে মারিয়ার যে এগ্রিমেন্টটা হলো দুপুরে গিয়ে খাওয়া দাওয়ার বিষয়ে, আমরা যখন ওই এগ্রিমেন্টটাতে পৌঁছাই তখন আমাদের কারো মনের মধ্যে কি এই ইচ্ছা ছিল যে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাব? না স্যার, ছিল না। ছিল না। সো আমাদের রিলেশনটাও লিগ্যাল কোনো রিলেশন ছিল না। দাওয়াত খাওয়ার রিলেশন কোনো লিগ্যাল রিলেশন নয়। লিগ্যাল রিলেশন না, সোশ্যাল রিলেশন। না, সোশ্যাল রিলেশন। তাহলে যদি এরকম হয়, যেমন ধরো এক্স যখন ওয়াই কে বিয়ে করে, সাপোজ এক্স ম্যারিজ ওয়াই, তাহলে এই যে ম্যারিটাল যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপ কি সোশ্যাল রিলেশন নাকি লিগ্যাল রিলেশন? লিগ্যাল রিলেশন। কেন? কারণ বিবাহ করার পরে স্ত্রীর যেই অধিকার আছে সেটি যদি আদায় করা না হয়, স্বামীর যে কর্তব্য আছে সেটি যদি সে পালন না করে, তাহলে স্বামী এবং স্ত্রীর মধ্যে আবার কন্ট্রাক্ট ভেঙে যায় কিনা, ডিভোর্স হয়ে যায় কিনা? জি স্যার। ডিভোর্স হয়ে যায় এবং একজন আরেকজনের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে পর্যন্ত চলে যায়। ঠিক আছে, লিগ্যাল অ্যাকশনে চলে যায়। তো তাহলে এটা যেতে পারে কেন? কারণ ম্যারেজ ইটসেলফ ইজ এ কন্ট্রাক্ট। ম্যারেজ ইটসেলফ ইজ এ কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট অফ ম্যারেজ, যেটা বলছি কন্ট্রাক্ট অফ ম্যারেজ, বিবাহ চুক্তি। সো বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে একজন মেল এবং একজন ফিমেল। সো এই রিলেশনশিপটা হচ্ছে লিগ্যাল রিলেশন। কেন লিগ্যাল রিলেশন? কারণ এখানে যে কর্তব্যগুলো আছে, স্বামীর কর্তব্য স্বামী হিসেবে এবং স্ত্রীর কর্তব্য স্ত্রী হিসেবে, তাহলে সেই কর্তব্যগুলোর মধ্যে আইন প্রয়োগ করা যায়। এখানে আমরা একটা খুব ফানি এক্সাম্পল দিয়েছি, এটা বইয়ের মধ্যে এইভাবেই আছে আসলে এক্সাম্পলটা, যে এম প্রমিসেস হিজ ওয়াইফ এন, আমি অবশ্য নাম দিয়ে দিয়েছি, মানিক প্রমিসেস হিজ ওয়াইফ নাদিয়া to get her a shari, to buy her a shari if she sings a song. যদি সে একটা গান গায়, নাদিয়া যদি একটা গান গায়, তাহলে মানিক তাকে একটা শাড়ি কিনে দেবে, এটা প্রমিস করেছে। সো নাদিয়া sang a song, নাদিয়া গানটা গাইলো, বাট মানিক did not bring her the শাড়ি। ঠিক আছে, কিন্তু মানিক কি করলো, তাকে শাড়িটা কিনে এনে দিল না। Can Nadia bring an action against Manik in a court to enforce the agreement? বলো, can Nadia bring an action against Manik? নো স্যার, পারবে না তো অ্যাকশন No, পারবে না। কেন? যদিও তারা হাজবেন্ড ওয়াইফ, কিন্তু হাজবেন্ড ওয়াইফ একজন গান গাইলে আরেকজন শাড়ি কিনে দিবে, এই দায়িত্ব তো লিগ্যাল অব্লিগেশনের মধ্যে পড়ে না। ঠিক আছে, স্ত্রী হিসাবে তাকে গান গাইতে হবে, এটা স্ত্রী হিসাবে তার দায়িত্ব নয়। আর স্বামী হিসেবে গান গাইলে শাড়ি কিনে এনে দিতে হবে, এটাও তার দায়িত্ব নয়। নরমালি স্ত্রীকে শাড়ি কিনে এনে দিবে, সেটা ঠিক আছে, এটা তার দায়িত্ব। কিন্তু গান গাওয়ার কন্ডিশনে শাড়ি এনে দিবে, এটা দায়িত্ব না। তাহলে এটা হচ্ছে একটা সোশ্যাল রিলেশন। এরকম যদি হয় তাহলে বড় জোর কি হইতে পারে, এই যে এখন তারা যেই মুডে আছে, ঝগড়াঝাটি হইতে পারে। ঝগড়াঝাটির একটা পর্যায়ে হাজবেন্ড গিয়ে কি করতে পারে, ঝুলতে পারে। আর যদি ঝুলে তাহলে ওয়াইফ তখন বলবে, নো, মাই নিউ স্কার্ফ, তুমি আমার নতুন স্কার্ফটা নষ্ট করছো। হাজবেন্ড যে নাই ওইটার চিন্তা নাই, বুঝতেছো? স্কার্ফ যে গেল ওইটার চিন্তা আছে। সো স্কার্ফ ইজ মোর ভ্যালুয়েবল দেন হাজবেন্ড। বুঝতে পেরেছ? জি স্যার, বুঝতে পারছি। এরকম কিনা? এরকম? No, sir. নো স্যার। Which one is more valuable? হাজবেন্ড।
নাকি স্কার্ফ? নো স্যার। না, আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের এখন এই যে ম্যাটেরিয়ালিজম যেটা আমাদের, এটাকে কি বলে তোমার, ক্যাপিটালিজম, ম্যাটেরিয়ালিজম, এই জিনিসগুলো আমাদেরকে অনেক বেশি ম্যাটেরিয়ালিস্টিক করে ফেলছে। আমাদের কাছে মানুষের থেকে পণ্যের মূল্য বেশি মনে হয় এখন। বুঝতে পেরেছ? তো Yes, sir. এটা হয় মানুষ যখন মানুষের মধ্যে মানবিক যে মূল্যবোধ আছে, যেটাকে আমরা ভ্যালিউস বলি, ভ্যালিউস, ওই জিনিসটা থেকে যখন মানুষ দূরে সরে যায়, তখন মানুষের ফোকাস হয়ে যায় ওই জিনিসপত্রগুলা। আমার একটা ভালো পার্স থাকতে হবে, আমার একটা ভালো রিস্ট ওয়াচ থাকতে হবে, আমার একটা ভালো ট্রান্সপোর্ট থাকতে হবে, একটা গাড়ি থাকতে হবে, আমার একটা ফ্ল্যাট থাকতেই হবে। ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো মানুষকে কন্টিনিউয়াসলি এনগেজড করে রাখে এবং মানুষ মানুষের মূল্য না বুঝে ওই জিনিসগুলোর মূল্য বুঝতে থাকে। তখন মানুষের কাছে সত্যি সত্যি মানে হাজবেন্ডের থেকে স্কার্ফকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। একটা একটা স্টোরি আছে এরকম, বা একটা জোকস বলে অনেকে, ম্যাটেরিয়ালিস্ট ইকোনমিস্ট, হ্যাঁ, একজন বস্তুবাদী অর্থনীতিবিদ, ম্যাটেরিয়ালিস্ট ইকোনমিস্ট। তো উনি বলছেন যে হি অ্যাকচুয়ালি লাভস এভরিথিং অফ ব্র্যান্ডস। উনি সবকিছুর ব্র্যান্ডকে পছন্দ করেন, ব্র্যান্ড। উনি হয়তো শার্ট পরছেন, মার্টিন ব্র্যান্ডের শার্ট পরছেন, উনি রিস্ট ওয়াচ পরছেন রাডো অথবা রোলেক্স ওয়াচ পরছেন। একটা রোলেক্স ঘড়ির দাম কত চিন্তা করতে পারো? ক্যান ইউ গেস যে একটা রোলেক্স মোটামুটি একটু ভালো টাইপের একটা রোলেক্স ওয়াচের দাম কত হতে পারে? আইডিয়া আছে? এনি আইডিয়া? তাহলে 30 থেকে 40,000 এরকম হবে। 30 থেকে 40,000? বেশি বলে ফেলছি মেবি। তাহলে তোমাদের মনে একটু দেখাইতেই হয়। আবার শরীফ স্যার বললে তো বিশ্বাস করবা না যে শরীফ স্যার বলছে ধর এটা কি, এটা ঠিক নাই। হ্যাঁ, এগুলো হচ্ছে রোলেক্স ওয়াচ। এগুলোর প্রাইস এখানে একটা এই তো চলে আসে, একটা বার চলে আসে প্রাইসের জন্য। এখানে একটা একটা মিনিমাম প্রাইসের দেখাচ্ছে $5,000। তো $5,000 যদি হয় তাহলে কত হয়? এখানে কয়েকদিন আগে আমি দেখেছিলাম, এটা হচ্ছে তোমার 96 লক্ষ টাকা। একটা একটা ঘড়ির দাম হচ্ছে 96 লাখ টাকা, প্রায় 1 কোটি টাকা, প্লাস ভ্যাটও আছে এটার সাথে।
রোলেক্সের অফিসিয়াল ওয়েবসাইটস। এটা অটোমেটিক্যালি গুগলের মধ্যে প্রাইস চলে আসে। আরেকটা সাইট আমি যেটা দেখেছিলাম, হ্যাঁ দেখো এটা হচ্ছে $7,750। $7,750 হচ্ছে তোমার প্রায় 6 লাখ টাকা। এটা $10,000। $10,000 হচ্ছে 8.5 লাখ টাকা। এটা $18,000। $18,000 তার মানে হচ্ছে প্রায় 14 লাখ 15 লাখ টাকা একটা ঘড়ি। বুঝতে পেরেছ? জি স্যার, বুঝতে পারছি। $18,057 এটা। সুন্দর না ঘড়িটা? পছন্দ হয়েছে? না স্যার। তো যে ইকোনমিস্টের কথা বলছিলাম, যে উনি রোলেক্স ওয়াচ পরেন হাতে, গাড়ি যেটা চালান ওটা হচ্ছে BMW চালান। তো এরকম সবকিছু ওনার খুব ব্র্যান্ডের। তো উনি একবার গাড়ি ড্রাইভ করে যাচ্ছিলেন, তো ওনার গাড়ির সাথে সামনের দিক থেকে আরেকটা গাড়ি এসে এটাকে হিট করলো। হিট করার পরে ওনার গাড়িটার একটা উইন্ডো ভেঙে গেল এবং উনি ছিটকে রাস্তার পাশে পড়ে গেলেন। রাস্তার পাশে পড়ে যাওয়ার পরে উনি সেন্সলেস হয়ে গেলেন। এমন সময় অ্যাম্বুলেন্স, তারপরে হাইওয়ে পুলিশ সবাই চলে আসলো। চলে আসার পরে ওনার সেন্স ফিরিয়ে আনার জন্য পুলিশ সহ ডাক্তারেরা চেষ্টা করতে লাগলো। ওনার যখন জ্ঞান ফিরলো তখন উনি বাঁ হাতের দিকে তাকিয়ে বলেন, হোয়ার ইজ মাই রোলেক্স, হোয়ার ইজ মাই রোলেক্স। আমি তোমাদেরকে এই রোলেক্সটা দেখালাম এই জন্যই। আসসালামু আলাইকুম। আমরা এখান থেকে যেটা দেখলাম যে ওই ম্যাটেরিয়ালিস্ট ইকোনমিস্ট উনি হাতের দিকে, বাঁ হাতের দিকে তাকিয়ে বলছেন, হোয়ার ইজ মাই রোলেক্স, আমার রোলেক্স কোথায়। আনফরচুনেটলি যেটা হলো যে তার কিন্তু বাম হাতটাই আসলে ভেঙে গেছে, মানে বাম হাতটা নাই, কেটে গেছে। ঠিক আছে, ওখান থেকে ব্লিডিং হচ্ছে, রক্ত পড়ছে। কিন্তু উনি মানে জ্ঞান ফেরার সাথে সাথে ওনার ফার্স্ট কনসেন্ট্রেশন যেটা, সেটা ছিল রোলেক্স, নট হিজ হ্যান্ড। তাহলে আমরা আজকে আমাদের একটা হাত খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ,
যেটা কোটি টাকা দিলে হয়তো সে আর অরিজিনাল হাত পাবে না, পাবে না স্যার, পাবে না। পাবে না। অথচ তার ফোকাসটা, তার কনসেন্ট্রেশনটা কিন্তু হাতে নাই, তার কনসেন্ট্রেশন চলে গেছে হাতে থাকা ঘড়ি রোলাক্সের দিকে। বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে আমরা আসলে কতটা বস্তু কেন্দ্রিক হয়ে গেছি, কতটা ইনহিউম্যান হয়ে গেছি, ওইটা হচ্ছে এটার একটা এক্সাম্পল। যে আমার কাছে আমার হাতের থেকেও আমার এর গুরুত্ব বেশি, রোলাক্স ঘড়ির গুরুত্ব বেশি। কারণ রোলাক্স 18,000 দিয়ে কিনেছে সে। অলরাইট, তো এখানে আমরা যেটা দেখছি যে ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন, যখনই এগ্রিমেন্ট হবে তখন লিগ্যাল রিলেশন তৈরি করার যদি ইচ্ছা থাকে মনের মধ্যে, তাহলে কিন্তু লিগ্যাল অব্লিগেশন তৈরি হবে। আর যদি লিগ্যাল রিলেশন তৈরি করার ইচ্ছা মনের মধ্যে না থাকে, তাহলে এটা লিগ্যাল অব্লিগেশন ক্রিয়েট করবে না এবং কন্ট্রাক্ট হবে না। ইউজুয়ালি সোশ্যাল মোরাল নেচারের যে এগ্রিমেন্ট গুলো, সেই এগ্রিমেন্ট গুলো করার সময় মনের মধ্যে এটা থাকে না যে আমরা লিগ্যাল রিলেশনে যাচ্ছি। আর অল আদার বিজনেস এগ্রিমেন্ট যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি মনের মধ্যে এটা আসলে থাকে। আমি ফিল করি অথবা না করি, আমি কখনো কখনো ফিল নাও করতে পারি, কিন্তু স্টিল এটা আমার মনের মধ্যে থাকছে। নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে লফুল কনসিডারেশন। তাহলে লফুল কনসিডারেশনটা হচ্ছে এখানে বলছে কনসিডারেশন মিন্স প্রাইস, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম। কনসিডারেশন মিন্স প্রাইস পেড বাই ওয়ান পার্টি ফর দ্য প্রমিস অফ দ্য আদার। তাহলে একে অপরের জন্য যেটা পে করছে সেটাকে বলা হচ্ছে কনসিডারেশন। একটু আগে আমি বলেছি, আমি যে সময় দিলাম, আমি যে শ্রম দিলাম, আমি যে মেধা খরচ করলাম তোমার জন্য, এটাও আমার পক্ষ থেকে একটা প্রাইস, এটাও স্যাক্রিফাইস। An agreement is legally enforceable only when each of the parties to it gives something and gets something. তাহলে গিভিং এন্ড গেটিং, আমি দিচ্ছি এবং নিচ্ছি, উভয়টাই কিন্তু স্যাক্রিফাইস। ইন এ লেজিটিমেট ওয়ে, এটা হতে হবে আইনসম্মত উপায়ে। কনসিডারেশন মে বি অ্যান অ্যাক্ট। কনসিডারেশন শুধু অর্থই নয়, কোনো বস্তুই নয়, কনসিডারেশন হতে পারে কোনো একটা কাজ, দ্যাট ইজ ডুইং সামথিং। অথবা it may be forbearance, not doing something, কিছু না করা। তাহলে কিছু করাটাও কি হতে পারে? কনসিডারেশন হতে পারে। আর কিছু না করাটাও কনসিডারেশন হতে পারে। যেমন আমরা কারোর সাথে চুক্তি করলাম যে চলো আমরা এই পরমাণু সমৃদ্ধ করব না আর। যেমন আমেরিকা ইরানের সাথে এই ধরনের একটা চুক্তি ছিল, হ্যাঁ, পরমাণু বিষয়ে একটা চুক্তি ছিল, যে চুক্তি থেকে ট্রাম্প সরে গিয়েছিল। এখন আবার জো বাইডেন সে চাচ্ছে ইরানের সাথে এই চুক্তিটা করতে। তো ইরানের সাথে যদি এই চুক্তি করে, তাহলে এদিকে আবার ইসরায়েল খুব অসন্তুষ্ট হয়। ইসরায়েল আবার খুব ধামকি টামকি দিচ্ছে আমেরিকাকে, বলছে এই ধরনের চুক্তি ইরানের সাথে যদি আবার আমেরিকা করে, তাহলে এটা ইসরায়েল ভালোভাবে নেবে না, সেক্ষেত্রে ইসরায়েলের সাথে আমেরিকার সম্পর্কের অবনতি হবে। হাউএভার, লফুল কনসিডারেশন, আমি এখানে গাড়ির ছবি দিয়েছি কেন? কারণ অনেক সময় দেখা যায় গাড়ি, তারপরে হচ্ছে মোটর বাইক, অথবা তোমার সেলফোন, ল্যাপটপ, এই টাইপের জিনিসগুলো কি হয়, চুরি হয়। চুরি হয়ে একজন আরেকজনের কাছে বিক্রি করে দেয়। তো আমি যদি তোমার কাছে চুরি করা জিনিস বিক্রি করে দেই, তাহলে এটা কি লফুল কনসিডারেশন হবে? আমার পার্ট থেকে যে স্যাক্রিফাইস, এটা কি লফুল স্যাক্রিফাইস হবে? না স্যার। যে জিনিসটা আমি তোমাকে স্যাক্রিফাইস করেছি, ওই জিনিসটার মালিক যদি আমি না হই, তাহলে এটা কি লফুল কনসিডারেশন হবে? না স্যার। হবে না, হবে না। তো তাহলে এই জন্য বলছে যে এই সমস্ত জিনিস যেগুলা এইভাবে করে অবৈধভাবে নিয়ে আসা জিনিস যদি কেউ কেনে, তাহলে সে হয়তো টাকা দিয়েই কিনলো, হ্যাঁ, সে হয়তো উইথ গুড ফেথ কিনলো, কিন্তু এটা তার জন্য ট্রাবল তৈরি করতে পারে। কারণ সেলফোন, গাড়ি, এই সমস্ত জিনিসগুলো, ল্যাপটপ, এগুলা এখন ইলেকট্রনিক ডিভাইস কি করা যায়, ট্র্যাকিং করা যায়। ঠিক আছে, ট্র্যাকিং করা যায়। কিছু ডিভাইস আছে যে ডিভাইস গুলোর মানে কিছু সফটওয়্যার এনাবলড বা কিছু মেশিন এনাবলড বা আলাদা কিছু ডিভাইস আছে, লাইক গাড়ির মধ্যে সেট করা থাকে এরকম কিছু ডিভাইস আছে, যে ডিভাইসটা বলে দিবে গাড়িটা এখন কোথায় আছে। জিপিএস এর মাধ্যমে, গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো তাহলে তোমার
যদি চোরাই করা গাড়ি তুমি কেনো, তাহলে তোমাকে তোমার কাছে এসে যদি সেই গাড়ি পায়, তাহলে তোমাকে কি সে খুব ভালো মানুষ মনে করবে? কারো চুরি হওয়া জিনিস যদি এসে তোমার কাছে পায়, তাহলে সে তোমাকে কি মনে করবে? চোর মনে করবে। চোর মনে করবে। তো কেন তুমি উইথ গুড ফেথ টাকা দিয়ে জিনিস কিনে কেন তুমি সেই অবস্থানে যাবে? তো এই জন্য যখন কোনো কিছু কিনবে অবশ্যই জাস্টিফাই করে নেবে যে এটা মানে এই স্যাক্রিফাইসটা ঠিক আছে কিনা, এটা ভ্যালিড কিনা, এর কাছে কাগজপত্র আছে কিনা। হ্যাঁ, কাগজপত্র ছাড়া কারো কাছ থেকে কোনো জিনিস কিনবে না, তাহলে যদি কেন ইউ মে বি ইন ট্রাবল। তাহলে কনসিডারেশন মিন্স প্রাইস পেড বাই ওয়ান পার্টি ফর দ্য প্রমিস অফ দ্য আদার। অ্যান এগ্রিমেন্ট ইজ লিগালি এনফোর্সেবল, একটা এগ্রিমেন্ট লিগালি এনফোর্সেবল হবে মানে কন্ট্রাক্ট হবে only when each of the parties to it gives something and gets something in a legitimate way, বৈধ উপায়ে। Consideration may be an act doing something, consideration হতে পারে যে কিছু কাজ করা, or forbearance, not doing something, কিছু না করা, সেটাও consideration হতে পারে। এরপরে আছে হলো ক্যাপাসিটি অফ দ্য পার্টিস। হ্যাঁ, ক্যাপাসিটি অফ দ্য পার্টিস কি বলছে যে দ্য পার্টিস টু অ্যান এগ্রিমেন্ট মাস্ট বি কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, আদারওয়াইজ ইট ক্যানট বি এনফোর্সড বাই দ্য কোর্ট। তাহলে কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, এটা ইম্পর্টেন্ট, যে যেই চুক্তিটা করছে সেই চুক্তিটা করার ব্যাপারে সে মানে ক্যাপাবল কিনা। কম্পিটেন্ট মানে হচ্ছে ক্যাপাসিটি আছে তার, ক্যাপাবল। কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট হতে হবে। তাই কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট হতে হলে কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে হয়, যেমন একটা হচ্ছে এজ অফ মেজরিটি, তাকে প্রাপ্তবয়স্ক হইতে হবে। আমরা ইউজুয়ালি প্রাপ্তবয়স্ক বলি যে 18 এন্ড অ্যাবাভ, 18 প্লাস যদি কেউ হয় তাহলে তাকে আমরা বলি সে হচ্ছে এজ অফ মেজরিটি। এজ অফ মেজরিটি আমেরিকাতেও তাই। এন্ড of sound mind, তাকে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হইতে হবে। he should not be lunatic, he should not be mad, he should not be insane, he should not be an idiot, ঠিক আছে? এই যদি হয় তাহলে যে কিছুই বোঝে না এরকম যদি হয় তাহলে সে কন্ট্রাক্ট করতে পারবে না, he is not competent যদি সাউন্ড মাইন্ডেড না হয়। and must not be disqualified from contracting by any law, এবং কোন ল দ্বারা সে ডিসকোয়ালিফাইডও হয়নি, ঠিক আছে? টু হুইচ দে আর সাবজেক্ট, যেটা করতে যাচ্ছে। সাপোজ আমাদের দেশে একজন ক্রিকেটার ছিল আশরাফুল, তাকে কোনো একটা ম্যাচ ফিক্সিং বা এই টাইপের কোনো একটা কিছুতে পেনাল্টি দেওয়া হয়েছে এবং সে সম্ভবত কয় বছর যেন খেলতে পারে নাই, 2 বছর বা 5 বছর এরকম সে ক্রিকেট খেলতে পারে নাই। তাহলে ওই 5 বছরে সে কিন্তু কারোর সাথে চুক্তি করতে পারবে না। কি বিষয়ে? ক্রিকেট খেলা বিষয়ে, কারণ এটার উপরেই তার ইনজাংশন ছিল। কিন্তু সে কি অন্য কোনো চুক্তি করতে পারবে না? সে কি বিয়ে করতে পারবে না? সে কি একটা গাড়ি কিনতে পারবে না? সে কি কারো কাছে একটা গাড়ি বিক্রি করতে পারবে না? হ্যাঁ, সে কি আদার বিজনেস করতে পারবে না? সে কি চাকরি করতে পারবে না? সেগুলো সবই করতে পারবে, ওগুলোর ব্যাপারে তার উপরে কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে যদি কারোর উপরে কোনো রেস্ট্রিকশন ইম্পোজ থাকে এবং কোনো একটা পার্টিকুলার বিষয়ে রেস্ট্রিকশন ইম্পোজ করা থাকে, তাহলে সে ওই পার্টিকুলার কাজটা করতে পারবে না, ওইটার জন্য সে কম্পিটেন্ট নয়। হ্যাঁ, কিন্তু যেগুলোর জন্য সে কম্পিটেন্ট অবশ্যই সে ওগুলা করতে পারবে, সবই করতে পারবে। তাহলে এটা হচ্ছে যে যখনই এই জন্য বলেছে যে টু হুইচ দে আর সাবজেক্ট, হ্যাঁ, যেই বিষয়ে সে চুক্তি করতে যাচ্ছে ওই বিষয়ে তার উপরে কোনো নিষেধাজ্ঞা নাই, ডিসকোয়ালিফাইড না, কোয়ালিফাইড। তাহলে এটা হচ্ছে তার একটা ক্যাপাসিটি। তাহলে ক্যাপাসিটির মধ্যে কি কি আছে? এজ অফ মেজরিটি হতে হবে, মাস্ট বি অফ সাউন্ড মাইন্ড হতে হবে এবং মাস্ট নট বি ডিসকোয়ালিফাইড। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে সে ড্রাঙ্কেন হতে পারবে না, ঠিক আছে? হি শুড নট বি ড্রাঙ্কেন, ড্রাঙ্ক। হ্যাঁ হ্যাঁ, ড্রাঙ্ক বুঝো তো না? ড্রিঙ্ক করেছে এরকম। ড্রিঙ্ক করলে অনেক সময় মানুষ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তো যদি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সেই অবস্থায় সে চুক্তি করতে পারবে না। কিন্তু কেউ যদি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, যেমন সে একজন মানুষ একটা ওয়াইন খেয়েছে অথবা এই ধরনের কিছু একটা হুইস্কি, ব্র্যান্ডি, এগুলা সে মদ খেয়েছে, ইনটক্সিকেটেড হয়েছে। ইনটক্সিকেটেড হওয়ার পরে তার যে ইফেক্টটা আছে, ইফেক্ট অফ ইনটক্সিকেশন, এটা যদি কেটে যায়, ইফ হি কামস রাউন্ড, তাহলে কি হবে? তাহলে সে চুক্তি করতে পারবে আবার।
স্বাভাবিক অবস্থায় চুক্তি করতে পারবে, একজন মদ্যপ অবস্থায় চুক্তি করতে পারবে না। এরপরে হচ্ছে ফ্রি কনসেন্ট। ফ্রি কনসেন্ট হচ্ছে একটা বিষয়ের উপরে যখন দুইজন ব্যক্তি সম্মত হয় কোন একটা সাবজেক্ট ম্যাটারের ব্যাপারে, যখন দুইজন এগ্রি করে তখন তাদের উভয়ের মনের মধ্যে বা মস্তিষ্কের মধ্যে একই ধরনের তথ্য থাকতে হবে ওই বিষয়ে। ঠিক আছে? সাপোজ আমি তোমার কাছে একটা গাড়ি বিক্রি করছি। গাড়ি বিক্রি করার সময় আমি তোমাকে বললাম যে এই গাড়িতে 1 লিটার তেল দিয়ে তুমি 10 কিলোমিটার পথ যেতে পারবা। সো এটার মাইলেজ হচ্ছে 10 কিলোমিটার পার লিটার। তো তুমি মনে করেছো ঠিক আছে, অসুবিধা নেই, 1 লিটার তেল দিয়ে 10 কিলোমিটার যাওয়া গেলে ভালো, অসুবিধা নেই। হ্যাঁ, তুমি এটা কিনে নিয়েছো, গাড়িটা কিনে নেওয়ার পরে এবার তুমি দেখছো যে এই গাড়িতে তো 10 কিলোমিটার যাওয়া যায় না 1 লিটার তেলে। 10 কিলোমিটার যাওয়ার আগেই তেল শেষ হয়ে গেছে। 8 কিলোমিটার বা 7 কিলোমিটার যাওয়া যাচ্ছে। তাহলে এখন বলো যে আমি তোমার কাছে যে বললাম 10 কিলোমিটার যেতে পারবা, কিন্তু তোমার এক্সপেরিয়েন্স হচ্ছে 10 কিলোমিটার যেতে পারছো না। তার মানে কি আমি তোমার কাছে কোনো তথ্য গোপন করেছি বা আমি তোমার সাথে অসত্য কথা বলেছি, এরকম না? জি স্যার। হ্যাঁ, তো তার মানে হচ্ছে যে যখন আমি তোমাকে বলেছি যে 10 কিলোমিটার যেতে পারবে, তখন তুমি কিন্তু জানো এটা দিয়ে 10 কিলোমিটার যাওয়া যায়, তুমি জানো। কিন্তু আমি ভেতরে ভেতরে জানতাম যে আসলে সে তো 10 কিলোমিটার যেতে পারবে না, আমি তো এটা বিক্রি করার জন্য বলছি। বুঝে নাই? তার মানে আমি জানি হচ্ছে যে ভিন্ন কিছু, আর তুমি জানো একটা, আমি জানি আরেকটা। এই যে জানার গ্যাপ, হ্যাঁ, এটা থাকলে বলছে তাহলে ফ্রি কনসেন্ট আর এখানে থাকলো না, দেয়ার ইজ নো ফ্রি কনসেন্ট। তো ফ্রি কনসেন্ট কি এটার ব্যাপারে বলছে এখানে যে ফ্রি কনসেন্ট অফ অল দ্য পার্টিজ টু অ্যান এগ্রিমেন্ট মেক্স এ কন্ট্রাক্ট ভ্যালিড। Consent means the parties must have agreed upon the same thing in the same sense. ঠিক আছে? যে বিষয়টার উপরে আমরা এগ্রি করছি সেই বিষয়টা একটাই বিষয় এবং ওটার ব্যাপারে যত ইনফরমেশন আছে সেগুলা অ্যাকুরেটলি আমি যা জানি তুমিও তাই জানো। So we have agreed upon the same thing in the same sense. এরকম যদি হয় তাহলে এটাকে বলা হবে ফ্রি কনসেন্ট। যদি ডিফারেন্ট সেন্স থাকে, এখানে ডিফারেন্ট ইনফরমেশন থাকে অ্যাবাউট এনিথিং, তাহলে সেখানে ফ্রি কনসেন্ট থাকবে না। আর ফ্রি কনসেন্ট যদি না থাকে there is absence of free consent যদি হয় if the agreement is induced by। যদি আমরা দেখি যে ফ্রি কনসেন্ট থাকলো না, সেটা কি কি কারণে সাধারণত ফ্রি কনসেন্ট থাকে না? একটা হচ্ছে কোয়ারশন। যদি কোয়ারশন ইনভলভ থাকে তাহলে ফ্রি কনসেন্ট ডিস্টার্ব হয়, ফ্রি কনসেন্ট এখানে থাকে না। আর ফ্রি কনসেন্ট না থাকলে কন্ট্রাক্ট ভ্যালিড হয় না। কি হয়? আইদার ভয়েড হয় অথবা ভয়েডেবল হয়। আমরা এগুলো কন্ট্রাক্টের টাইপ, আমরা এগুলো এক্সপ্লেইন করব। তাহলে ভ্যালিড হয় না, হ্যাঁ, ভ্যালিড হয় না। যেমন এই তিনটা টাইপ যদি আমি বলি যে ভ্যালিড, ভয়েড এবং ভয়েডেবল, তাহলে ইউজুয়ালি যেটা হয় যে যদি ফ্রি কনসেন্ট থাকে তাহলে ভ্যালিড হয়, আর যদি ফ্রি কনসেন্ট না থাকে তাহলে ভ্যালিড হয় না। কি হয় তখন? যখন হয় না তখন হয় ভয়েড অথবা ভয়েডেবল। ওকে, তাহলে ফ্রি কনসেন্ট থাকলে কি হবে বলো? কি হবে? ভ্যালিড হবে। ভ্যালিড হবে। হ্যাঁ, আর ফ্রি কনসেন্ট যদি না থাকে তাহলে কি হবে? ভয়েড বা ভয়েডেবল। ভয়েড অথবা ভয়েডেবল, এক্স্যাক্টলি, খুব ভালো। তাহলে ফ্রি কনসেন্ট ডিস্টার্ব হতে পারে কোন কোন বিষয়গুলো থাকলে পরে, সেটা হচ্ছে আমরা দেখছি এখানে। একটা হচ্ছে কোয়ারশন, হ্যাঁ, কোয়ারশন। নাম্বার 2 হচ্ছে আনডিউ ইনফ্লুয়েন্স। নাম্বার 3 হচ্ছে ফ্রড। নাম্বার 4 মিসরিপ্রেজেন্টেশন। নাম্বার 5 মিস্টেক। তাহলে কোয়ারশন, আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন, মিস্টেক, এগুলোর কারণে কোনো একটার কারণে
ফ্রি কনসেন্ট ডিস্টার্ব হতে পারে। আর ফ্রি কনসেন্ট ডিস্টার্ব হলে কন্ট্রাক্ট ভ্যালিড কন্ট্রাক্ট হবে না, সেটা হয় ভয়েড অথবা ভয়েডেবল হয়ে যাবে। তাহলে কোয়েরশন কি? কোয়েরশন হচ্ছে বল প্রয়োগ কারো কাছ থেকে কোনো কিছু করা। কোয়েরশন মিন্স মানে ইম্পোজিং ফোর্স, হ্যাঁ, কোনো কিছু ফোর্সফুলি কোনো কিছু করা। সাপোজ আমি তোমাকে বললাম যে তুমি তোমার কারটা, তোমার যে নিউ কার, এটা আমার কাছে যদি 50,000 টাকায় বিক্রি না করো তাহলে আই উইল কিডন্যাপ ইওর সান। তোমার নতুন কারের দাম হচ্ছে 23 লাখ, আমি তোমার কাছ থেকে 50,000 টাকায় এটা কিনতে চাচ্ছি, তার মানে আমি দেখাইতে চাচ্ছি যে তোমার সাথে আমার বাইং এন্ড সেলিং কন্ট্রাক্ট হয়েছে, আমি তোমার কাছ থেকে অন্য কোনো ভাবে আসলে এটা নিই নাই। হ্যাঁ, তুমি আমার কাছে ইচ্ছা করে 50,000 টাকায় বিক্রি করেছো। তাহলে ভেতরে ভেতরে কিন্তু এরকম না, ভেতরে ভেতরে আমি তোমাকে বলেছি যে তুমি যদি তোমার ওই কার আমার কাছে 50,000 টাকায় বিক্রি না করো আই উইল কিডন্যাপ ইওর সান। এই কথা শুনে তুমি আমার কাছে এটা ভয়ে 50,000 টাকায় বিক্রি করে দিয়েছো। মানুষ দেখতেছে যে হ্যাঁ তোমার কাছ থেকে আমি 50,000 টাকায় এই কারটা কিনেছি, সো দেয়ার ইজ এ ফেয়ার কন্ট্রাক্ট। কিন্তু আসলে কি ফেয়ার কন্ট্রাক্ট? না স্যার। না। আসলে কি? আসলে হচ্ছে এটা বল প্রয়োগ করা হয়েছে। হ্যাঁ, এই বুঝতে পেরেছো? জি স্যার। ইয়েস স্যার। সো এটা ফোর্সফুলি করা হয়েছে, তাহলে এটাকে বলা হচ্ছে কোয়েরশন। এরকম আনডিউ ইনফ্লুয়েন্স আছে যে কোনো কিছু তোমার ব্রাইবারি, হ্যাঁ, মানে যেটাকে আমরা বলি ঘুষ বা এই টাইপের কোনো লবি, এগুলোর মাধ্যমে যদি কোনো কিছু করা হয় তাহলে সেটাকে বলা হয় আনডিউ ইনফ্লুয়েন্স। আর ফ্রড হলো কোনো পেপারকে যদি তুমি টেম্পারিং করো, ঠিক আছে, তুমি কাগজ পাল্টাই ফেললা, কারো সিগনেচার জাল করে ফেললা, ফ্রড মানে হচ্ছে জাল করা। তাহলে আনডিউ ইনফ্লুয়েন্স হতে পারে, ফ্রড হতে পারে, আর একটা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন হতে পারে, কোনো কিছুকে ভিন্নভাবে উপস্থাপন করা, মিসরিপ্রেজেন্টেশন। এই চারটা যেটা কোয়েরশন, আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড এবং মিসরিপ্রেজেন্টেশন, এই চারটার কারণে কন্ট্রাক্ট হয়ে যায় ভয়েডেবল। কি হয়ে যায়? কোয়েরশন, আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড, এগুলো মিসরিপ্রেজেন্টেশন যদি থাকে। মিসরিপ্রেজেন্টেশন কেমন? যেমন আমি তোমার কাছে একটা গাভী বিক্রি করছি, একটু আগে আমি যে কারের এক্সাম্পল বললাম সেরকমই, যে তোমার কাছে একটা গাভী বিক্রি করছি, এটাকে বলছি যে এটা প্রতিদিন 10 লিটার করে দুধ দেবে। তুমি এটা কিনে নিয়ে গেছো, নিয়ে গিয়ে প্রতিদিন 6 লিটারের বেশি দুধ পাও না। তো এখানে কি হয়েছে? এখানে আমি তোমাকে বলেছি 10 লিটার, কিন্তু আমি জানতাম যে এটা 6 লিটারই দুধ দেয়, এটার এর বেশি দেয় না। তাহলে কি হয়েছে? এখানে তোমাকে আমি ঠকিয়েছি মিসরিপ্রেজেন্টেশন করে। বা আমি তোমার কাছে আরেকজনের একটা গাড়ি এনে বিক্রি করে দিলাম, ঠিক আছে, এটা এক ধরনের মিসরিপ্রেজেন্ট। আমি বললাম এটা আমার গাড়ি, তুমি নাও, কিন্তু এটা আরেকজনের গাড়ি, আমার না। আমি তোমার কাছে একটা ল্যাপটপ বিক্রি করে দিলাম, একটা মোবাইল ফোন বিক্রি করে দিলাম, বললাম এটা আমার, আমি কিনেছিলাম, তুমি নাও, কিন্তু এটা আসলে আমার না, এটা মালিক আরেকজন। তাই এগুলো মিসরিপ্রেজেন্টেশন হতে পারে। এগুলো হলে কন্ট্রাক্ট কি হয়? ভয়েডেবল হয়। আর ভয়েডেবল মানে হচ্ছে যে কোনো এক পক্ষের কাছে আইন থাকবে, আরেক পক্ষের কাছে আইন থাকবে না। যে এটা করলো, যে মিসরিপ্রেজেন্টেশন করলো, যে কোয়েরশন করলো, আনডিউ ইনফ্লুয়েন্স করলো বা ফ্রড করলো, তার অপশনে কোনো ল থাকবে না, সে কোনো লিগ্যাল সাপোর্ট পাবে না, ঠিক আছে, সে কোনো লিগ্যাল সাপোর্ট পাবে না। যে ঠকেছে, যে ইনজিউরড পার্টি, দুইটা পার্টি তৈরি হয়ে যায় যখন ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়, ভয়েডেবল এর কারণে যদি ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়, তাহলে দুইটা পার্টি হয়ে যাবে, একটা হয়ে যাবে গিলটি পার্টি যে অন্যায় করলো, আর একটা হয়ে যাবে অ্যাগ্রিভড পার্টি, হ্যাঁ, যে ক্ষতিগ্রস্ত হলো, এই, অথবা ইনজিউরড পার্টি, ইনজিউরড পার্টি, সেম, ইনজিউরড অথবা অ্যাগ্রিভড। তো অ্যাগ্রিভড পার্টি, যে ইনজিউরড পার্টি, যে তার অপশনে আইন থাকবে, আর যে গিলটি পার্টি, তার অপশনে আইন থাকবে না। এই সিচুয়েশনটাকে বলে ভয়েডেবল সিচুয়েশন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বল প্রয়োগ করে একটা চুক্তি করলো, যে বল প্রয়োগ করলো তার অপশনে কোনো আইন থাকবে না, সে কোনো আইন প্রয়োগ করতে পারবে না।
যে বল প্রয়োগের শিকার হলো, যে ভিকটিম হলো, যে ইনজিউর্ড হলো অথবা লয়ের ভাষায় অ্যাগ্রিভড পার্টি হলো, সে কি করতে পারবে? সংক্ষুব্ধ যে ব্যক্তি সে আইনের চর্চা করতে পারবে, আইনের কাছে যেতে পারবে। তাহলে ফ্রি কনসেন্ট থাকলে একটা কন্ট্রাক্ট ভ্যালিড হবে, আর ফ্রি কনসেন্ট না থাকলে কি হবে? হয় ভয়েড হবে আর নইলে ভয়েডেবল হবে। আর ফ্রি কনসেন্ট থাকবে না কখন? যদি কোয়েশন হয়, আনডিউ ইনফ্লুয়েন্স হয়, ফ্রড হয়, মিসরিপ্রেজেন্টেশন হয় অথবা মিস্টেক হয়। মিস্টেক হলে পরে এটা তো ভুলই আসলে, ভুল হলে ভয়েড হয়। ভয়েড হলে সাধারণত যেটা হয় যে উভয়ের অপশনে কারো অপশনে এনফোর্সেবিলিটি থাকবে না। এরপর হচ্ছে কাইন্ডস অফ কন্ট্রাক্টস। Contracts are of different kinds from different viewpoints. Enforceability, mode of creation, and also extent of execution. আচ্ছা, এখানে কাইন্ডস অফ কন্ট্রাক্ট আমরা দেখছি ডিফারেন্ট ভিউ পয়েন্টস থেকে আসলে কন্ট্রাক্টের কাইন্ডস এক একটার এক এক রকমের হয়। হ্যাঁ, এক একটার এক এক রকমের কাইন্ডস হয়। তো আমরা এই কাইন্ডসটা আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ, শনিবারে। ঠিক আছে? ওকে স্যার।